গাণিতিক অংশটা আমাদের শেষ। তো আজকে আমরা দেখবো এই অধ্যায় থেকে তুমি কি থিওরিটিক্যাল অংশ পড়বা। থিওরিটিক্যাল অংশ বলতে গেলে অনেকটা বলতে পারবে যেগুলো হচ্ছে রিডিং করার মতো বেশিরভাগ পড়াশোনা, কোনো ম্যাথটা এখানে নাই। কিছু হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আছে, কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, কিছু প্রয়োগমূলক প্রশ্ন আছে, কিছু উচ্চ দক্ষতামূলক প্রশ্ন আছে। এগুলো হচ্ছে আমরা দেখবো। এখানে সব পড়তে হবে না, কিছু পুরো চ্যাপ্টার কোনো লাইন বাই লাইন রিডিং করার কোনো প্রয়োজন নেই। তবে যে যে জায়গাগুলো বলবো এগুলো তোমরা পড়বা। তো আসো প্রথমে হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের ল্যাবরেটরি সম্পর্কে আলোচনা আছে, যে আমাদের ল্যাবরেটরিতে কাজ করার সময় আমাদের কি কি সতর্কতা এখানে অবলম্বন করতে হবে। যেমন ল্যাবরেটরিতে কাজ করার সময় আমাদেরকে এরকম অ্যাপ্রন পরিধান করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এরপর হচ্ছে আমাদেরকে নিরাপদ চশমা পরিধান করতে হবে ল্যাবে, কারণ তুমি বিভিন্ন ধরনের বিক্রিয়া করার সময় সেখানে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। তো এই গ্যাসগুলা যদি তোমার চোখে যায় তাহলে কিন্তু সেটা চোখের জন্য ক্ষতিকর হবে। ওই জন্য আমরা নিরাপদ চশমা পরিধান করবো। হ্যাঁ, তুমি তাহলে খালি চোখেও করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের পরিধান করতে হবে মুখোশ বা হচ্ছে মাস্ক। ওকে, মাস্ক পরিধান করতে হবে। হ্যান্ড গ্লাভস আমাদের পরতে হবে, কারণ আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে প্রতিনিয়ত কাজ করব। তো এই কেমিক্যালগুলো আমাদের হাতের সংস্পর্শে আসলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে, এই জন্য আমাদের হ্যান্ড গ্লাভস পরিধান করতে হবে। তো এই হ্যান্ড গ্লাভস নিয়ে তোমাদের হচ্ছে একটু বিস্তারিত পড়াশোনা করতে হবে। এখানে এইখানে তোমাকে একটু হ্যান্ড গ্লাভস গুলো ভালো করে পড়তে হবে। আমাদের মোটামুটি 4 ধরনের হ্যান্ড গ্লাভস আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি। সর্বপ্রথম হচ্ছে নাইট্রাইল গ্লাভস, জিটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস এবং ভিনাইল গ্লাভস এবং হচ্ছে নিওপ্রিন গ্লাভস। মোট 5 ধরনের গ্লাভস আছে এখানে। তো বেসিক্যালি এখানে কি পড়বে, এখান থেকে বেসিক্যালি প্রত্যেকটা গ্লাভস কি কাজে ব্যবহার করা হয় এগুলোই তোমার করতে হবে। ওইভাবে বিস্তারিত তোমার এখানে পড়ার প্রয়োজন নেই, জাস্ট প্রত্যেকটা গ্লাভসের ব্যবহারটা তোমাকে করতে হবে, কোন গ্লাভস কি কাজে ব্যবহার করা হয়, এগুলো থেকে এমসিকিউ আসে। আচ্ছা, এরপরে আসো গ্লাভসের পরে আমাদের আসবে হচ্ছে কাজ সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ল্যাবে আমরা 2 ধরনের কাচের সামগ্রী বা 2 ধরনের গ্লাস সামগ্রী ব্যবহার করে থাকি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কোমল গ্লাস সামগ্রী, যেগুলোকে বলা হয় তোমার সফট গ্লাসওয়্যার। আরেকটা আছে তোমার পাইরেক্স গ্লাস সামগ্রী বা শক্ত গ্লাস সামগ্রী বলা যেতে পারে। তো কোমল গ্লাস সামগ্রীগুলো দেখো আমাদের কাঁচ নল, ওয়াট গ্লাস, পিপেট, বুড়ে, ফানেল, রিয়েজেন্ট বোতল, লিভিক শীতক এগুলো। আর পাইরেক্স গ্লাস সামগ্রী কি আমাদের বিকার, তারপর হচ্ছে তোমার টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, বোলতলি ফ্লাস্ক, পাতল ফ্লাস্ক, এগুলো হচ্ছে আমাদের পাইরেক্স গ্লাস। তো বেসিক ডিফারেন্সটা কি, কোমল গ্লাস সামগ্রীগুলো হচ্ছে খুবই কম তাপ সহ্য করতে পারে, এগুলোকে একটু বেশি তাপ দিলে এগুলো ভেঙে যাবে না, ফেটে যাবে। আর যেগুলো তোমার পাইরেক্স গ্লাস সামগ্রী এগুলো অনেক বেশি পরিমাণ তাপ সহ্য করতে পারে। এই জন্য এগুলা হচ্ছে যে আমরা হচ্ছে কি করি, এগুলো হচ্ছে বেশিরভাগ সময় এগুলোকে আমরা বেসিক্যালি তাপ দিই, ঠিক আছে। মানে পাইরেক্স গ্লাস সামগ্রীতে তাপ দেওয়া যায়, কিন্তু কোমল গ্লাস সামগ্রীতে কোনো তাপ প্রদান করা যায় না, এগুলো তাপ দিলেই ফেটে যাবে। আচ্ছা, এরপরে তোমার একটা প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসতে পারে যে বুলেটে সাধারণত ক্ষার দ্রবণ ব্যবহার করা হয় না কেন, এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এর কারণ হচ্ছে দেখো আমাদের বুলেট কি দিয়ে তৈরি, আমাদের বুলেট হচ্ছে বেসিক্যালি কাঁচ সামগ্রী, এটা কাঁচ দিয়ে তৈরি। তো আমাদের কাঁচের উৎপাদন হচ্ছে আমাদের
সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের কাচের প্রধান উপাদান। এখন দেখো তুমি যদি বুলেটের মধ্যে কি নাও, তুমি যদি বুলেটের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, ওই সোডিয়াম হাইড্রোক্সাইড কাচের যে প্রধান উপাদান সিলিকন ডাইঅক্সাইড তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট উৎপন্ন করে, ওকে, প্লাস পানি উৎপন্ন হয়। তো এতে করে তোমার কাচের ক্ষয় সাধন হয়। এই জন্য বুলেটের অভ্যন্তরে আমরা সাধারণত ক্ষার দ্রবণ ব্যবহার করি না, ঠিক আছে, বুলেটে অ্যাসিডই ইউজ করা হয়। আচ্ছা, তো এইটাই হচ্ছে যে তোমার এটাকে করতে হবে। এখান থেকে তোমরা এই সেকেন্ড রিঅ্যাকশন একটু খাতা লিখে রাখবে, সেকেন্ড রিঅ্যাকশন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। 2 নম্বর রিঅ্যাকশন। হ্যাঁ, করো। আচ্ছা, এটার পর দেখো এরপরে এখানে আমাদের আরেকটা রিঅ্যাকশন আছে, এটা আমাদের লাগবে, সেটা হচ্ছে এটা। তাহলে কি লিখছে যে আবার HF, HF কে আমরা কি বলি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের HF। তো আবার HFAC কাচের উপাদান সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে দ্রবণীয় H2SiF6 উৎপন্ন করার ফলে কাচ ক্ষয়প্রাপ্ত হয়। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। দেখো, তো এখানে দেখো সোডিয়াম সিলিকেটের সাথে HF বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, সোডিয়াম ফ্লোরাইড প্লাস H2SiF6। তাহলে H2SiF6 এটা হচ্ছে তোমার একটা অ্যাসিড, এটাকে তোমার বলা হয়ে থাকে, অ্যাসিডের নাম হচ্ছে, অ্যাসিডটার নাম হচ্ছে H2SiF6। এই অ্যাসিডের নাম হচ্ছে আমাদের হাইড্রোফ্লুরো সিলিসিক অ্যাসিড। হাইড্রোফ্লুরো সিলিসিক অ্যাসিড। এই রিঅ্যাকশনটা লিখে রাখবে, যে সোডিয়াম সিলিকেটের সাথে HF রিঅ্যাকশনটা লিখে রাখবে। সোডিয়াম সিলিকেট প্লাস HF এর উপর হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড প্লাস হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড প্লাস হচ্ছে পানি।
আচ্ছা, তো দেখো এরপরে আমাদের করতে হবে ল্যাবে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ। অর্থাৎ আমাদের ল্যাবে এই যে আমরা কাচের সামগ্রীগুলো ব্যবহার করি এগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে যে কোনো একটা এক্সপেরিমেন্ট শেষে। তাহলে এই পরিষ্কার করার জন্য আমরা মূলত কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করি যেগুলোকে বলা হয় পরিষ্কারক মিশ্রণ বা পরিষ্কারক সামগ্রী। এর মধ্যে তিনটি জিনিস ব্যবহৃত হয়, একটা হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট দ্রবণ, এরপর হচ্ছে তোমার ডেকন 90 ডিটারজেন্ট, এবং আরেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার এইটা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। তাহলে এই তিনটা দ্রবণ ব্যবহার করে আমরা কাচের সামগ্রীগুলো পরিষ্কার করি। ওকে, এখানে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। মানে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি? এটা হচ্ছে গাঢ় পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে ক্রোমিক অ্যাসিড বলে। গাঢ় পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে ক্রোমিক অ্যাসিড বলে। ওকে, এইটাও তোমাদের পরীক্ষায় আসবে। এরপরে দেখো এখানে একটা বিক্রিয়া লেখা আছে, রিঅ্যাকশনটা তোমাদের লাগবে, যেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4। এখান থেকে তোমার উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস পানি। এবং দেখো এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে তোমার একটা অক্সিজেন পরমাণু লেখা আছে, এই জিনিসটাকে তোমার বলা হয় থেকে জার্মান অক্সিজেন। কি বলে এটাকে? জার্মান অক্সিজেন। ওকে, তো বেসিক্যালি এই জার্মান অক্সিজেনটাই মূলত মেইন পরিষ্কারের কাজটা করে থাকে। এই রিঅ্যাকশনটা লিখে রাখো, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2SO4 এর রিঅ্যাকশন লিখে রাখো। আচ্ছা, এটা হওয়ার পর এরপরে আসো আমাদের যে রাসায়নিক নীতিগুলো ছিল এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আমাদের সার্টোরিয়াস ব্যালেন্স এবং আরেকটা ছিল আমাদের পলভঙ্গি ব্যালেন্স। তো সার্টোরিয়াস ব্যালেন্সের ব্যবহার বর্তমানে নাই বললেই চলে। এখন মেইনলি হচ্ছে কি পলভঙ্গি ব্যালেন্স ব্যবহৃত হবে। তো বর্তমানে কিন্তু আসলে পলভঙ্গি ব্যালেন্সের ব্যবহার নাই, এখন বর্তমানে আসলে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয়। তো ডিজিটাল ব্যালেন্স হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে 2 ডিজিট আর হচ্ছে কি 4 ডিজিট ব্যালেন্স। ওকে, সো 2 ডিজিট মানে কি যে দশমিকের পরে 2 ঘর মাপা যাবে, আর 4 ডিজিট মানে হচ্ছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। এখান থেকে তোমাদের কি করতে হবে আমি বলি। পলভঙ্গি ব্যালেন্স আমাদের জানি, এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের ডিটেইলস স্ট্রাকচার, এগুলো তোমাদের কিছুই করতে হবে না, পুরোটা স্কিপ। এই যে কতগুলো সামনে জিনিসগুলো পড়ছি, রাইডার ধ্রুবক বের করে শিখছি আমরা। ওকে, আর এটা কোন বই? হ্যাঁ, কোন বই? এটা কোনো বই না, এটা হচ্ছে একটা পুরো চ্যাপ্টারের একটা মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে একটা বানানো পিডিএফ। এগুলো বই না, বইয়ে তো আরো অনেক ডিটেইল আছে। বই আর এত বই লাইব্রেরি তুমি এখন পড়তে পারবে না, অসম্ভব। এরপর ডিজিটাল ব্যালেন্স, এই যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্সের ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? যে এই জায়গায় তোমার কেমিক্যালগুলো রাখবে, এখানে তোমার কি দেবে দশমিকের পরে 4টা ডিজিট আছে, 4টা জিরো, মানে তাহলে দশমিকের পরে কি 4 ঘর পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করা যাবে। তারপরে দেখো ব্যালেন্সের সুবিধা অসুবিধা, এগুলো তো গুরুত্বপূর্ণ না, এগুলো তুমি একটু হালকা লিঙ্ক করতে পারো যে পলভঙ্গি ব্যালেন্সের সুবিধা কি অসুবিধা কি, ডিজিটাল ব্যালেন্সের সুবিধা কি অসুবিধা কি, এগুলো তুমি একটু বড় টপিক নেবে। আচ্ছা, এরপরে আসো আমাদের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে কি প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। ওকে, দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি? এক, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। 2,
বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প অক্সিজেন সহ বিক্রিয়া করে না। 3 ওজন নেওয়ার সময় রাসায়নিক বিক্রিয়াকে ক্ষয় করে না। 4 দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত থাকতে পারে। ঠিক আছে, এই চারটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। এবার এখান থেকে এমসিকিউ আসবে কি যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তোমাকে উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে। এখন এখানে উদাহরণগুলো তো অনেকগুলো আছে, এই উদাহরণগুলো মুখস্থ রাখার ছোট একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে তুমি যদি যোগের সংকেতে সি অ্যালফাবেটটা পাও, যোগের সংকেতে তুমি যদি সি অ্যালফাবেটটা পাও তাহলে সেটা হবে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড। কথাটা হচ্ছে তুমি যোগের সংকেতে কি সি অ্যালফাবেটটা পাও তাহলে সেটা কি হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড। তাহলে দেখো এখানে সোডিয়াম কার্বনেট দেখো সি আছে, H2C2O4 ডট 2 অনুপাত, এটা হচ্ছে আর্দ্র অক্সালিক অ্যাসিড। পানি না থাকলে হচ্ছে অনার্দ্র, পানি থাকলে কি আর্দ্র। এই পানিগুলোকে বলা হয় ক্যালাস পানি। দেখো এখানেও সি আছে। এরপর আসে পটাশিয়াম ডাইক্রোমেট, দেখো এখানেও সি আছে। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের একটা লবণ, সোডিয়াম অক্সালেট। দেখো এখানেও কি আছে সি আছে, এবং এটাও কিন্তু ক্যালাস, এটা দুইনো পানি আছে, দুইনো ক্যালাস পানি আছে। তারপরে দেখো এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের আরেকটা লবণ ক্যালসিয়াম অক্সালেট, এখানেও দেখো সি আছে। তাহলে যৌগের সংকেতে সি থাকলে সেটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, ব্যতিক্রম হচ্ছে HCl। HCl এ সি থাকার পরেও সেটা কি নয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। এটা একটু খাতায় লিখে রাখো যে HCl হলো ব্যতিক্রম, কিন্তু সি আছে মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না। আচ্ছা, এরপর আসো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উল্টা বৈশিষ্ট্যগুলো কার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখার উপায় কি? যাদের মধ্যে সি নাই তারা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। एग्जांपल কি? যেমন ধরো NaOH, KOH, তারপর কি H2SO4, HNO3, এই যে HCl, HCl কিন্তু এই ক্যাটাগরিতে আছে, দুইটার মধ্যে সি আছে। তারপর তোমার ফসফরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম থায়োসালফেট ডট 5 অণু ক্যালাস পানি। এদের কারোর মধ্যে দেখো HCl বাদে বাকি কারোর মধ্যে কি নাই সি নাই, তাহলে এটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে এই এক উদাহরণগুলো তুমি কিন্তু মুখস্থ করতে হবে, ওটা মুখস্থ না, কিন্তু ট্রিক্সটা বলে দিলাম, তুমি ট্রিক্স দিয়ে আনসার করে ফেলতে পারবে, আসবে কিন্তু এটাকে ক্যালসিয়াম। আচ্ছা, এগুলোর পর আমাদের পড়তে হবে এরপরে বিভিন্ন কাচের সামগ্রী সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াগুলো আমাদের হচ্ছে অর্জন করতে হবে। যেমন হচ্ছে বুয়েট, আমরা বুয়েট তো অলরেডি ক্লাসে দেখছি, বুয়েট ক্লাসে দেখছি না, বুয়েট ক্লাসে দেখছি। দেখো এটা হচ্ছে আমাদের বুয়েট। এবার এখানে একটা এমসিকিউ আসতে পারে, সেটা দেখো বুয়েটের একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 ml হয়, এর মানে হলো বুয়েটের সাহায্যে 0.1 ml মিনিমাম কি করা যাবে তরল পদার্থ পরিমাপ করা যাবে। এটা কিন্তু এমসিকিউ, ঠিক আছে 0.1 ml। আচ্ছা, এইটা এখান থেকে গেলে জানার জন্য একটাই ডেটা 0.1 ml, আর কিছু করে জানতে হবে না। পিপেট তো তোমরা দেখছো ক্লাসে, এই যে পিপেট, এগুলো তোমাদের তেমন কিছু গুরুত্বপূর্ণ না, এখানে পিপেট কিছু নাই। তারপর তোমার কাছে মেজারিং সিলিন্ডার আছে, এরকম দেখো কত বড়, তাহলে বিভিন্ন সাইজের কি মেজারিং সিলিন্ডার আমাদের কাছে আছে। মেজারিং সিলিন্ডার বাংলা হচ্ছে কি মাপচক। তারপর হচ্ছে মাপন ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক, এগুলো হচ্ছে আমাদের মেজারিং ফ্লাস্ক। এরপর হচ্ছে আমাদের কনিক্যাল ফ্লাস্ক, যেটা হচ্ছে আমরা টাইট্রেশন এক্সপেরিমেন্টে ইউজ করছিলাম। কনিক্যাল ফ্লাস্ক দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের হয়। এই কনিক্যাল ফ্লাস্কের আরেকটা নাম কি এরলেন মায়ার ফ্লাস্ক। ওকে, এরকম সংখ্যা কেন? কি সংখ্যাগুলো এরকম কেন? সংজ্ঞা এরকম বলতো মানে এত ব্যাখ্যাই
স্বাভাবিক না? এখন ধরো কোনো একটা স্টুডেন্ট যদি জানতে চায় যে কনিক্যাল ফ্লাস্ক সম্পর্কে সে যদি ডিটেলস জানতে চায়, ডিপ জানতে চায়, সে রিডিং পড়লো বইটা। আর যদি কারো জানার ইচ্ছা না থাকে ছবিটা দেখি শেষ, আছিস। বইয়ে তো বিস্তারিত লেখা থাকবেই, তাহলে বইয়ে যদি বিস্তারিত না লেখা না থাকে, যদি 19-এর মতো বই হয় তাহলে তো সেটা কোনো বই, সেটাকে বই বলা যাবে? 19-এর বইগুলো এগুলো বই ছিল, ঠিক আছে? মিক্সার ডিটেলস। এরপর আসো ওয়াশ বোতল, এগুলা তোমাদের জন্য কোনো বোতল না, ফানেল, এগুলো তোমরা সবই চিনো। বিকার দেখছো, টেস্ট টিউব তো দেখছো সবাই। লিবিক শীতক, এটা একটু দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আমি লিবিক শীতকটা কিভাবে কাজ করে আমি তোমাকে কিছু হালকা করে একটু আইডিয়া দিই। দেখো, এটা হচ্ছে একটা গোলতলি ফ্লাস্ক, হ্যাঁ? এই গোলতলি ফ্লাস্কের মধ্যে কি করা হয়, বিভিন্ন তরল পদার্থের মিশ্রণ নেওয়া হয়, নিয়ে নিচ থেকে তাপ দেওয়া হয়। তাপ দিলে কি হয়, যেই তরল পদার্থটার স্ফুটনাঙ্ক কম সেটা আগে বাষ্পীভূত হয়ে যায়, ওই বাষ্পগুলা এই নলের মধ্য দিয়ে এই শীতকের মধ্যে আসে। এরপর কিছু লাল কালারের কিছু পাইপ দেখতে পাচ্ছ না এখানে? এই লাল কালারের পাইপগুলো দিয়ে এখানে ঠান্ডা পানির সরবরাহ করা হয়। কি করা হয়? ঠান্ডা পানির সরবরাহ করা হয়। ঠান্ডা পানি সরবরাহ করলে কি হয়, যে এই শীতকের মধ্যে যে বাষ্পগুলো আছে ওই বাষ্পগুলো ঘনীভূত হয়ে তরল হয়ে যায়, তরল হয়ে পরবর্তীতে এরকম একটা নতুন একটা ফ্লাস্কে গিয়ে কি হয়, ওই তরল পদার্থটা জমা হয়। মানে বেসিক্যালি কি হইলো, এখানে দুইটা তরলের মিশ্রণ ছিল লেটস সে, তাহলে একটা তরল বাষ্প হয়ে লিবিক শীতকের মাধ্যমে এখানে কি বিশুদ্ধ তরল হিসেবে জমা হইলো। এরপরে যেই তরলের বয়লিং পয়েন্ট বেশি সেটা কি পরে বাষ্পীভূত হবে, পরে ওইটাকে আবার লিবিক শীতকের মধ্যে দিয়ে নিয়ে কি ঠান্ডা করে আবার কি তরল হিসেবে জমা করা যাবে। মানে এখানে দুইটা তরলকে কি করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে বেসিক্যালি। তো এই লিবিক শীতক দিয়ে মূলত তোমার যে কাজগুলো করা হয়, যেমন ধরো পাতন, আংশিক পাতন, তারপরে তোমার আরো জিনিস আছে বাষ্প পাতন, নিম্নচাপ পাতন, এই কাজগুলো লিবিক শীতকের মাধ্যমে করা হবে। এগুলো তোমরা চ্যাপ্টার 2 তে ডিটেইলসে পড়বা। ভাইয়া তো এটা দুইটা মিশ্রণ তো দুইটা পদার্থ একসাথে মিশ্রিত করলে কখন বুঝবে যে এই পদার্থটা এখন হয়ে গেছে সেপারেট? এগুলা বোঝার টেকনিক আছে। এইটা তো একটা সিম্পল ডায়াগ্রাম, এটার সাথে আরো অনেক কিছু অ্যাটাচ থাকে, তাপমাত্রা মেজার করার জন্য থার্মোমিটার থাকে, সবকিছু দেখে তারপর যেগুলো ডিসাইড করি, ঠিক আছে? তো এখানে তো জাস্ট বেসিক ডায়াগ্রামটা দেওয়া আছে। এবার আসো বুনসেন বার্নার। বুনসেন বার্নার দিয়ে বেসিক্যালি কি তাপ দেয় অ্যাকচুয়ালি, ওকে? এখানে একটা এমসি কোয়েশ্চেন হচ্ছে, বুনসেন বার্নারে বেসিক্যালি তোমার দুই ধরনের শিখা পাওয়া যায়, একটা হচ্ছে তোমার অনুজ্জ্বল শিখা, একটা কি উজ্জ্বল শিখা। এটা একটা রেসিপি হতে পারে। এগুলো তোমাদের লাগবে না। স্পিরিট ল্যাম্প তুমি তোমরা দেখছো, স্পিরিট ল্যাম্প। এরপরে দেখো এখানে টেস্ট টিউব, বিকার ও কনিক্যাল ফ্লাস্কে তাপ দেওয়ার কৌশল, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা লিখে রাখো, টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল বর্ণনা করো, এটা পরীক্ষায় আসে। টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল বর্ণনা করো। টেস্ট টিউবে তাপ দেওয়ার কৌশল বর্ণনা করো। এরপরে আসো গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়ার কৌশল। এটা তো ইম্পর্টেন্ট না, এরপর আসো আমাদের শুষ্ক কারক ও নিরোধক পদার্থ, ঠিক আছে? এগুলো একটু আমাদের জানতে হবে। আচ্ছা তোমাকে একটু বলি, এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে দেখো, শুষ্ক কারক পদার্থকে ডেসিকেটিং এজেন্ট বলে, কারণ এসব শুষ্ক কারক পদার্থ ডেসিকেটরে ড্রাইং এজেন্ট রূপে ব্যবহৃত হয়। মানে বেসিক্যালি হচ্ছে শুষ্ক কারক হিসেবে বেসিক্যালি কি ইউজ করা হয়, ডেসিকেটর। মানে ডেসিকেটরের মধ্যে যদি আমরা কোনো রাসায়নিক পদার্থ রাখি
সেটা যদি প্রাথমিক অবস্থায় আর্দ্র অবস্থায় থাকে তাহলে পরবর্তীতে সেটা কি অবস্থায় হয়ে যায়, শুষ্ক অবস্থায় পরিণত হয়ে যায়। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে শুষ্ক কারক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়, উত্তর কি ডেসিকেটর। উত্তর কি, এখানে একটা এমসিকিউ আসতে পারে ডেসিকেটর, ঠিক আছে, তুমি জানলেই হবে, আর এখানে বাকি কিছু তোমার জানতে হবে না। এরপরে নিরোধক কি, দেখো নিরোধকটা তোমার জানতে হবে। নিরোধক হচ্ছে যে নিরোধক পদার্থ হচ্ছে যেসব পদার্থ অন্যান্য পদার্থ থেকে পানির অণু অপসারণ করে তাদেরকে বলা হয় কি, নিরোধক পদার্থ, ঠিক আছে, নিরোধক পদার্থ। না, হাইড্রোফিলিক, হ্যাঁ মানে যারা নিরোধক তারা পানি বের করে নিবে, তারা পানি, ধরো তোমার শরীরে পানি আছে, তোমার শরীর থেকে আমি পানি বের করে নিলাম, তাহলে আমার কি পানির প্রতি আকর্ষণ আছে না, তাহলে আমি হচ্ছে হাইড্রোফিলিক, ঠিক আছে। ওকে, এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিরোধক পদার্থ আছে, কে কে দেখো ভালো করে। অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে বলি অ্যালুমিনা। অনার্দ্র পটাশিয়াম বাইসালফেট, P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড। তারপরে তোমার আছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড। এরা সবাই হচ্ছে কি নিরোধক পদার্থ। এরা সবাই অন্যান্য পদার্থ থেকে পানি কি করে নেয়, শোষণ করে নেয়, পানি বের করে নেয়। বিক্রিয়া টিক্রিয়া লাগবে না, বিক্রিয়া এখন তোমার জন্য জানা লাগবে না, এগুলো যোগে যোগে তুমি পড়বো, এখন দরকার নেই, বুঝছি। এরপরে আসো আমাদের করতে হবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতা। এইগুলো থেকে বেসিক্যালি তোমার প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো আসে, ঠিক আছে। রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং ব্যবহারে সতর্কতা। এবার দেখো কি লেখা আছে এখানে, রাসায়নিক দ্রব্য সংরক্ষণের সাধারণ নিয়মাবলী। এরপর দেখো আমাদের কি এমএসডিএস, হ্যাঁ এটা থেকে এমসিকিউ আসে যে এমএসডিএস এর পূর্ণরূপ কি। এমএসডিএস এর পূর্ণরূপ কি দেখো, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শীট। এটা বেসিক্যালি কি দেখো, মনে করো একটা আননোন পারসন বা ধরো একটা নতুন ব্যক্তি একটা ল্যাবরেটরিতে আসছে, এখন সে যদি উল্টাপাল্টা কোনো একটা কেমিক্যাল নিয়ে কাজ করা শুরু করে কিছু না জেনে, তাহলে কিন্তু সেখানে ভয়ানক বিপদ ঘটতে পারে। এই জন্য আমাদের কি থাকে, আমাদের ল্যাবে যতগুলো কেমিক্যাল থাকে প্রত্যেকটা কেমিক্যাল কি পরিমাণে নিতে হবে, কোন কেমিক্যালটা ব্যবহার করার সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, তার সমস্ত বিস্তারিত কোথায় লেখা থাকে, এই ডাটা শিটের মধ্যে কি লেখা থাকে। ধরো তুমি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করবে, তুমি কি করবে, তুমি ওই ডাটা শিটের মধ্যে যাবা, দেখবে যে সালফিউরিক অ্যাসিডের পাশে কি কি ইনফরমেশন লেখা আছে, কত এমএল নিতে হবে, ঘনমাত্রা কত নিতে হবে, এটার সময় কি মাস্ক পরতে হবে কিনা, হ্যান্ড গ্লাভস পরতে হবে কিনা, এগুলো সব কোথায় লেখা থাকে, এই ডাটা শিটের মধ্যে লেখা থাকে, লেখা আছে। এখান থেকে এমসিকিউ আসে এমএসডিএস এর পূর্ণরূপ কি, স্লাইডে লিখে আসে। এবার আসলে রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা। এরপর আসে আমাদের বিকল্প রাসায়নিক উপাদান, এগুলো একটু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। দেখো অনেক সময় হয় কি যে আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করি, যেই কেমিক্যালগুলো আসলে পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর, অনেকগুলো পরিবেশ বান্ধব নয়। তাই এই কেমিক্যালগুলোর বিকল্প হিসেবে আমরা কিছু কেমিক্যাল ব্যবহার করতে পারি যারা হচ্ছে একটু পরিবেশ বান্ধব বা পরিবেশের জন্য কম ক্ষতিকর, ঠিক আছে। যেমন লেখা আছে ক্লোরোফর্ম, এটার বিকল্প উপাদান কি দেখো, হেক্সেন। তারপর আছে কার্বন টেট্রাক্লোরাইড, এটার বিকল্প উপাদান হচ্ছে হেক্সেন। বেনজিনের বিকল্প উপাদান হচ্ছে টলুইন। জাইলিনের বিকল্প উপাদান হচ্ছে টলুইন। 2-বিউটানলের বিকল্প উপাদান হচ্ছে 1-বিউটানল। লেড ক্রোমেটের বিকল্প উপাদান হচ্ছে পটাশিয়াম কার্বনেট। পটাশিয়ামের বিকল্প উপাদান হচ্ছে ক্যালসিয়াম। তো এটা হালকা দেখে রাখো। আই থিং এখানে শুধুমাত্র একটা এমসিকিউ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3 নাম্বারটা, বুঝছো, 3 নাম্বারটা এখানে পরীক্ষায় আসে মাঝে মাঝে। বেনজিনের বিকল্প কে, টলুইন, ঠিক আছে, টলুইন। বেনজিনের সংকেত দেখো C6H6, আর টলুইনের সংকেত দেখো C6H5, তারপরে কি লেখা আছে, CH3 লেখা আছে। হ্যাঁ বিষাক্ত কেন, আসলে এটার স্পেসিফিক কোনো আনসার নাই। এটা হচ্ছে বেসিক্যালি এটা
বিষাক্ত এই কারণে এটা তোমার বডিতে গেলে তোমার বডির যে অর্গানগুলো আছে অর্গানিজম যেভাবে কাজ করে তার সাথে ওটা একটা মানে বিষাক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে, এই জন্য এটা বিষাক্ত। তাহলে ইথানল দিয়ে খাওয়া যায় না, ইথানল তো নর্মাল ইথানল খাওয়া যাবে না। ইথানল যেটা তুমি খাও এটা তো পিওর অ্যালকোহল না, এটার মধ্যে আরো অনেক কিছু মিশিয়ে ওইটার বিষাক্ত ক্রিয়াটাকে নষ্ট করে দেওয়া হয়, এই জন্য এটা কনজিউম করা যায়। এভাবে র অ্যালকোহল খেলে ক্যান্সার মারা যাবে, বুঝছো? চলো এবার এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা কেমিক্যালের জন্য আমাদের হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু সিম্বল আছে। এই সিম্বলগুলোকে তোমার বলা হয় হ্যাজার্ড সিম্বল। কি সিম্বল? হ্যাজার্ড সিম্বল। তো এরকম অ্যারাউন্ড 12টার মতো হ্যাজার্ড সিম্বল আছে, এগুলো ভালোভাবে তোমাদের পড়তে হবে। হ্যাজার্ড সিম্বলগুলো এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে, এগুলো থেকে সিকিউ আসে। দেখো প্রথমে হচ্ছে কি বিষাক্ত পদার্থ, বিষাক্ত পদার্থের হ্যাজার্ড সিম্বল হচ্ছে এটা, টক্সিক হ্যাজার্ড। তারপরে দেখো মারাত্মক বিষাক্ত পদার্থের হ্যাজার্ড সিম্বল এটা, ভেরি টক্সিক। পাও কালের ছবি, দুইটা হাড্ডি, মাঝখানে একটা স্কাল। এরপর আসো কি দাহ্য পদার্থের হ্যাজার্ড সিম্বল এটা। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু এত সুন্দর ছবি থাকবে না, স্যাররা হাতে লিখে ছবি দিবে, ছবিগুলো এত সুন্দর না, ওগুলো বোঝাও যায় না এগুলো কোনটা কোন সিম্বল। এটা হচ্ছে আমাদের দাহ্য পদার্থের সিম্বল। এটা হচ্ছে ফ্লেমেবল, এক্সট্রিমলি ফ্লেমেবল, হচ্ছে কি মারাত্মক দাহ্য পদার্থ। তারপরে সব উত্তেজক পদার্থ, হচ্ছে ক্রস, এখানে নিচে একটা আই আছে, এটা হচ্ছে কি উত্তেজক। হ্যাঁ উত্তেজক, এটা মনে রাখতে হবে কিন্তু কোনটা কোন সিম্বলের আন্ডারে। হ্যাঁ ইউরেনিয়ামের ইউরেনিয়াম আসবে পরে, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম। এটা হচ্ছে ক্ষতিকারক। দেখো উত্তেজক হচ্ছে এরকম ক্রস দিয়ে নিচে আই, আর ক্ষতিকারক হচ্ছে দেখো এখানে একটা ক্রস দিয়ে নিচে কি সাবস্টিটিউশন কি এন। উত্তেজক বেসিক্যালি তোমার অনেকটা বলতে পারো ধরো কি লিখছে বিরল যোগ, সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, লঘু এগুলো খাট গোবর ত্বকের সংস্পর্শে এসব পদার্থের ঘনমাত্রার সংস্পর্শে স্থায়িত্ব মতে ক্ষতির মাত্রা কম বেশি হবে। বেসিক্যালি হচ্ছে এই পদার্থগুলো যদি তোমার ত্বকের সংস্পর্শে আসে তাহলে সেগুলো তোমার ত্বকের ক্ষতি করবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে কি লিখছে, এরা ত্বক, চোখ এবং শ্বাসতন্ত্র এটা ক্ষতি করে থাকে। তাহলে ক্রস দিয়ে আই হলে কি উত্তেজক, আর ক্রস দিয়ে এন হলে এটা কি ক্ষতিকারক। তো কনফিউশন পেতে যাবে কোনটা ক্ষতিকারক। হ্যাঁ দুইটাই ক্ষতি করে, কিন্তু আর স্পেসিফিক ভাবে নাম দিছে, এটা উত্তেজক, এটা হচ্ছে ক্ষতিকারক, কিছু করে না। এমসিকিউর অপশনে তোমার উত্তেজক ক্ষতিকারক দুইটাই থাকতে পারে। তারপরে আসো ক্ষতিকারকের পরে কি আসবে? বিস্ফোরক। ও মাই গড, দিস ইজ এক্সপ্লোসিভ, মানে ব্লাস্ট হলে কি হবে এই জায়গায়, ঠিক আছে? বিস্ফোরক পদার্থের কিছু উদাহরণ দিই তোমাকে, যেমন জৈব পারক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি। টিএনটি হচ্ছে বোমা, এটা বলে ট্রাই নাইট্রোটোলুইন, টিএনটি। তারপরে তোমার আছে মেটাল অ্যাজাইডস, নাইট্রোগ্লিসারিন, গান পাউডার, এগুলো কিন্তু এক্সপ্লোসিভ জিনিস। সোডিয়াম রাখলে কেন? হ্যাঁ সোডিয়াম না, সোডিয়াম ওইভাবে এক্সপ্লোসিভ না, বাট সোডিয়াম পানির সংস্পর্শে আসলে এক্সপ্লোশন হবে, বুঝছো? তো এবার ব্যাপারটা দেখো, এবার আসো ক্ষয়কারী বা করোসিভ সিম্বল, হচ্ছে আমাদের ক্ষয়কারী। ক্ষয়কারী পদার্থ কি কি দেখো, HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সব হচ্ছে ক্ষয়কারী। হ্যাঁ থাকবে, একই পদার্থ একাধিক হ্যাজার্ড সিম্বলের আন্ডারে থাকতে পারে, ঠিক আছে? তো এই জন্য তোমরা হচ্ছে এগুলো একটু খাতার মধ্যে একটা পেজের মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো নোট করে ফেলবে, যাতে করে তুমি এক্সামের আগে দেখে যেতে পারো, কারণ এগুলো তোমার মনে থাকবে না, বুঝছো? জিনিসগুলো কনফিউশন হয়ে যাবে তোমার, তাহলে দেখা যাবে যে উল্টাপাল্টা এমসিকিউ দাঁড়ায় দিয়ে চলে আসছো। এরপর আসো জারক।
এই হচ্ছে জারক আমাদের জারক পদার্থ। জারক পদার্থ অনেকে আছে, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরিক ক্লোরাইড, কপার সালফেট, নাইট্রেট সল্ট, হাইপোক্লোরাইট সল্ট, আয়োডিন। এই যৌগটার নাম হচ্ছে K3FeCl, এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। এগুলো সব পরিবেশ দূষক এগুলা। এরপর আসো ফাইনালি এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মির প্রতীকটাকে বলা হয় ট্রিফয়েল। কি বলে এটাকে? ট্রিফয়েল। এটা আসে এমসিকিউ ট্রিফয়েল। এই যে হচ্ছে মাছরাটা গোল্লা দিয়ে এরকম তিনটা। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, ঠিক আছে? স্যার এটাকে আপনি আঁকবেন। হ্যাঁ, এটাকে আপনি আঁকবেন স্যার। কোনটা? এটা এইটা কেমনে আঁকবেন? এমনি আঁকবে। দেখো স্যার, আমি আবারও বলছি, স্যারেরা যে ছবিগুলো আঁকবে এগুলো তো সব ভালো হবে না, দেখতে এত সুন্দর হবে না, এত সুন্দর করে ছবিটা আঁকতে পারবে না তারা। কোন রকম হাতে এঁকে দিবে আর কি, তোমাকে বুঝতে হবে আর কি। এরপর আসো ক্যান্সার সৃষ্টিকারী। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের নাম হচ্ছে কার্সিনোজেনিক, ঠিক আছে? টেলিস্কোপ দিয়ে ক্যান্সার হয় না? হ্যাঁ, হতে পারে। তেজস্ক্রিয় পদার্থ থেকেও ক্যান্সার হতে পারে, তবে সেই ক্যান্সারটা অনেক স্লোলি ঘটে। যেমন তুমি যদি তেজস্ক্রিয় রশ্মির সংস্পর্শে আসো, এটা তোমাকে একদিনে তোমার শরীরে ক্যান্সার সৃষ্টি করবে, এটা তোমার 10 বছর, 15 বছর, 20 বছর লাগবে। কিন্তু 20 বছর পর যখন ক্যান্সারটা একবার হবে, এটা আর রিভার্সিবল না, এটা তুমি শেষ। মানে কোষগুলো একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে। রেডিয়েশন তোমার যদি একবার শরীরে ঢুকে যায়, ঠিক আছে? এরপরে আসো আমাদের জৈব দূষক, এটা হলো অর্গানিক হ্যাজার্ড। বায়োওয়েপন কি এগুলা? না, বায়ো ওয়েপন এগুলো না। বায়ো ওয়েপন হচ্ছে যে তোমার একটা ভাইরাস সৃষ্টি করা কৃত্রিমভাবে, বা একটা কৃত্রিমভাবে একটা ব্যাকটেরিয়া তৈরি করা, যেটা মানুষের শরীরে কি হ্যাভক সৃষ্টি করবে, মানুষের শরীরে ঢুকলেই মানুষ মারা যাবে, এরকম হচ্ছে বায়ো ওয়েপন। এবার সব বৈদ্যুতিক ঝুঁকি, এগুলো তুমি পড়ে না বলি, এটা কোনগুলো তোমার ইম্পর্টেন্ট, তুমি একটু স্কিল লিখে রাখার কথা, কোনগুলো ভালো করে দেখবে। এতগুলো হ্যাজার্ডের মধ্যে তোমার লাগবে না, সবগুলো দরকার নেই, যেগুলো বেশি করে সেগুলো লিখে দিচ্ছি। প্রথমে লিখো এটা বিষাক্ত পদার্থ, প্রথমে লিখো বিষাক্ত পদার্থ, এটা লাগবে। তারপর লাগবে দাহ্য পদার্থ, তারপর লাগবে উত্তেজক পদার্থ, তারপর লাগবে হচ্ছে ক্ষতিকারক পদার্থ, তারপর লাগবে বিস্ফোরক, তারপর লাগবে ক্ষয়কারী, তারপর লাগবে জারক, তারপর লাগবে তেজস্ক্রিয়, বাকিগুলো লাগবে না। একদম প্রথমে কোনটা বলছিলেন? বিষাক্ত। আচ্ছা, এগুলো করার পর এরপরে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও পরিত্যাগ। পরিত্যাগ মানে? পরিত্যাগ মানে হচ্ছে যে এই কেমিক্যালগুলোকে পরিবেশে হচ্ছে মুক্ত করে দেওয়া। দেখবা যে এই যে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিরা কি করে, যে বর্জ্য পদার্থগুলোকে নদীতে ফেলে দেয় বা মাটির নিচে চাপা দিয়ে দেয়, কোনো একটা ওয়েতে তারা এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে পরিবেশে ছেড়ে দেয়। এটাই করে দেখো পরিবেশের ওপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব, এখান থেকে উচ্চ দক্ষতার প্রশ্ন আসে। এটা করবা তোমরা। রাজ্যগুলো বুঝতো? দেখো ওইভাবে মুখস্থ না, তুমি জাস্ট খালি
হালকা একটু রিডিং দিবা, রিডিং দিয়ে তুমি মূল জিনিসটা বোঝার চেষ্টা করবা। পুরোটা তো তুমি মুখস্থ লিখতে পারবা না এখানে, মানে বেসিক কি কি ক্ষতি করে, ঠিক আছে? যেমন ধরো লেখা আছে এখানে যেমন যদি আমাদের মাটিতে অতিরিক্ত অ্যাসিড চলে আসে সেক্ষেত্রে মাটির পিএইচ কমে যায়, ফলে সেখানে ফসল হয় না। মাটিতে পিএইচ মাটির পিএইচ থাকবে না, মাটি ভালো মাটির মধ্যে কিন্তু অনেক উপাদান থাকে, তো ওই উপাদানগুলো থেকে হচ্ছে সেখানে তোমার পিএইচ এর একটা মান পাওয়া যায়। ওকে, তো মাটির পিএইচ এর মান যদি অনেক বেশি কমে যায় তাহলে সেখানে তোমার ফসল হবে না, তো উদ্ভিদ সেখানে জন্মাতে পারবে না, ঠিক আছে? তারপর দেখো যদি তোমার এই বিষাক্ত পদার্থগুলো জলাশয়ের পানিতে মিশে যায় তাহলে কি হবে, সেখানে জলজ যে মাছ বা প্রাণী এগুলা মারা যাবে। এরপরে দেখো এই যে আমরা ব্রয়লার মুরগি খাই, তো ব্রয়লার মুরগিকে কিন্তু যে খাবারগুলো খাওয়ানো হয় ফার্মে, এই খাবারগুলোতে বিভিন্ন ভারী ধাতু থাকে, কিরকম যেমন লেড, তারপর তোমার ক্রোমিয়াম, পারদ, এগুলো কিন্তু ভারী ধাতু। তো এই ধাতুগুলো কিন্তু এই ব্রয়লার মুরগির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, তখন কিন্তু এগুলো আমাদের শরীরে কি ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেজন্য খুবই ডেঞ্জারাস। আচ্ছা, তো এরপরে দেখো এই যে তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তুমি দেখবে যে বড় বড় চিমনি থাকে, ওই চিমনি দিয়ে কি বিভিন্ন বিষাক্ত ধোঁয়া বের হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই কার্বন মনোক্সাইড, মানে এই বিষাক্ত গ্যাসগুলা একে তো আমাদের শ্বাসতন্ত্রের ক্ষতি করে, আমরা যখন শ্বাস নেই তখন এই বিষাক্ত গ্যাসগুলো আমাদের বডিতে যায়। এরপরে দেখো যখন বৃষ্টি হয় তখন এই বিষাক্ত গ্যাসগুলো বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, যেটাও কিন্তু পরিবেশের জন্য অনেক বড় একটা হুমকি, ঠিক আছে? তার মানে এই প্রত্যেকটা রাসায়নিক দ্রব্যের কিন্তু আমাদের পরিবেশের উপর একটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক প্রভাব আছে। আচ্ছা, এরপর আসো ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার, এটা তোমাদের একটু করতে হবে। এরপরে আসো আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কি অ্যানালাইটিক্যাল পদ্ধতি। ওকে, অর্থাৎ আমরা কেমিস্ট্রিতে যখন বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করি তাহলে ওই কেমিক্যাল নিয়ে কাজ করার জন্য আমাদেরকে হচ্ছে 3 ধরনের পদ্ধতি ব্যবহার করতে হয়, এগুলোকে তোমার বলা হয় অ্যানালাইটিক্যাল পদ্ধতি, বা অ্যানালিটিক্যাল পদ্ধতির বাংলা হচ্ছে গুণগত বিশ্লেষণ। তো এই গুণগত বিশ্লেষণ করার জন্য আমাদের 3 ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে তোমার ম্যাক্রো বিশ্লেষণ, ম্যাক্রো মানে যেখানে অনেক বেশি পরিমাণ কেমিক্যাল নিয়ে কাজ করবে, এটাকে বলে ম্যাক্রো। তারপরে তোমার আরেকটা আছে মাইক্রো বিশ্লেষণ, যেখানে তুমি খুব অল্প পরিমাণে কেমিক্যাল নিয়ে কাজ করবা। আর আরেকটা আছে তোমার সেমি মাইক্রো বিশ্লেষণ, যেখানে তুমি হচ্ছে অনেক বেশি পরিমাণও না আবার কি অনেক কম পরিমাণও না, এরকম পরিমাণ তুমি কেমিক্যাল নিয়ে কাজ করবা। ওকে, তাহলে এই 3টা পদ্ধতির পার্থক্য তোমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? ওকে, যেমন এখানে এগুলো এমসিকিউতে আসে যে ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে কত ভর নিয়ে কাজ করা হয়, যেমন 500 থেকে 2000 মিলিগ্রাম, সেমি মাইক্রোতে 50 থেকে 200 মিলিগ্রাম, ওরা নির্দিষ্ট এগুলো ফিক্সড। মাইক্রোতে 5 থেকে কি 20, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো করতে হবে। এবং এই 3টা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব পদ্ধতি হচ্ছে 2 নম্বরটা, সেটা কি সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। এটা এই দেখো সেমি মাইক্রো নিয়ে কিন্তু বিস্তারিত এখানে কথাবার্তা লেখা আছে, এগুলো তোমাদের একটু করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, এটা এমসিকিউতে আসবে, সেটা কি সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইডের বিকল্প হিসেবে এরকম একটা যৌগ ব্যবহৃত হয়, CH3CSNH2। আমরা বলছি সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইডের বিকল্প হিসেবে কি ব্যবহৃত হয়, CH3CSNH2, যেটার নাম হচ্ছে CH3CSNH2, এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। হ্যাঁ, জমি থায়োঅ্যাসিটামাইড।
সালফাইডের বিকল্প হিসেবে এই থায়োএসিটামাইড যৌগটা ব্যবহৃত হয়। এটা আসবেই পরীক্ষায় দিবা, ঠিক আছে? মাস্ট। এরপরে দেখো ম্যাক্রো এবং সেমি ম্যাক্রোর মধ্যে তুলনা আছে, এখানে দেখতে পাচ্ছ। এরপরে সেমি মাইক্রো মাইক্রোর মধ্যে একটা তুলনা। হ্যাঁ, 4 নম্বরের ডিআইএল এক্সপ্রেস কোন মানে? এটা হচ্ছে ডাইলিউট এস্টোসিপন। ডাইলিউট শব্দের বাংলা হচ্ছে লঘু, লঘু এস্টোসিপন। এগুলো তোমার লাগবে না, তুমি হালকা একটু রিডিং দেবা। মেইনলি হচ্ছে যেগুলো পরীক্ষণীয় বস্তুর ভর কত, এগুলোই আসে এমসিকিউ। এরপরে দেখো এখানে সেমি মাইক্রো এবং মাইক্রোর মধ্যে তুলনা দেওয়া আছে। এবার হচ্ছে ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে, এটা তোমাদের দরকার নাই। ফিউম হুড, দেখো কি এক্সে ফিউম হুড জিনিসটা কি, যে কেমিস্ট্রি ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করার সময় বিষাক্ত, ক্ষতিকর ও দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। এরূপ পরীক্ষাগুলো ফিউম হুডের ভিতরে সম্পন্ন করা হয়। ফিউম হুডের সামনের দিকে কাচের স্লাইডিং দরজা থাকে, যাকে প্রয়োজন মতো উপরে উঠানো বা উপর থেকে নিচে নামানো যায়। ফিউম হুডের উপরিভাগে একটি বায়ুনল থাকে এবং বায়ুনলের সম্মুখভাগে শক্তিশালী পাখা থাকে। এই পাখার সাহায্যে উৎপন্ন সব ভারী ও হালকা গ্যাসকে নলের মাধ্যমে বাইরে অপসারণ করা হয়। জাস্ট কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। এবার সব অগ্নি নির্বাপক, তোমরা জানো যে ল্যাবে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, তো ওই আগুন নিবারণের জন্য কি লাগবে? ফায়ার এক্সটিংগুইশার লাগবে। আমাদের কলোনির বাসাতেও এরকম আছে। অগ্নি কম্বলও আছে, ঠিক আছে? ব্ল্যাঙ্কেট, এই যে যেগুলো তোমার যদি কারো গায়ে আগুন লেগে যায় তখন ওই ব্ল্যাঙ্কেটটা দিয়ে মোড়াই দিলে আগুনটা নিভে যাবে। প্রয়োজনের সময়, হ্যাঁ, প্রয়োজনের সময় প্রয়োজনের সময় তো পাওয়া যাবে না। তারপরে কি আছে? গ্যাস চাবি, টেলিফোন ও প্রাথমিক চিকিৎসা বক্স, এগুলো মনে রাখো। প্রাথমিক চিকিৎসা বক্স, কেমিক্যালের উপর টেক্সটাইল দিলে ক্ষতি হয় না? হ্যাঁ, মানে স্কিনে কেমিক্যাল টেক্সটাইল দিলে ক্ষতি হবে না? না, এখানে ব্যাপারটা তোমাকে বলি। এখানে ধরো তোমার ত্বকে যদি কোনো কারণে অ্যাসিড পড়ে যায়, তাহলে তোমার সেখানে কি যুক্ত করতে হবে? ক্ষারীয় পদার্থ যুক্ত করতে হবে। আর তোমার ত্বকে যদি কোনো কারণে ক্ষার লেগে যায়, তাহলে সেখানে তোমাকে কি অ্যাসিড যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসে, একটু লিখে নেওয়া হলো যে ত্বকে অ্যাসিড পড়লে, ত্বকে অ্যাসিড পড়লে, ত্বকে অ্যাসিড পড়লে, দেখো ত্বকে অ্যাসিড পড়লে 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধৌত করতে হবে। কত স্থান? হাইড্রোজেন গুলো ঠিক আছে, কোনটা? NaH এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে কত স্থান ধৌত করতে হবে। আর ত্বকে ক্ষার পড়লে, ত্বকে ক্ষার পড়লে 5%। এই পার্সেন্টগুলো কি বলতো? এগুলো হচ্ছে ঘনমাত্রা, যেটা করছি না 5% W/D, এগুলো 5% H3BO3 দিয়ে ধৌত করতে হবে। এই যৌগের নাম হচ্ছে বোরিক অ্যাসিড। ইয়েস, মাথায় শেষ হবে অবশ্যই। কেন, তুমি আরো একদিন করতে চাও? কম লাগলো। থিওরি কম না, এবার তুমি মেইন বইতে যাও,
70 to 80 পেজ হবে, প্রথমত আমাকে দিতে না ঠিক আছে? দেখো তুমি কি এত লাইন পড়তে পারবে? অবশ্যই না। এই ক্লাস আমাদের শেষ নাই কি রে? অবশ্যই তুমি গোছগাছ শুরু করে দিছো। চলে যাবে ও ও খালি চলে যায়, সমস্যা এখানে। ও খালি আমাদের ছেড়ে চলে যায়, আমাদেরকে ভাষায় দিয়ে চলে যায়। আসো এরপর আসো আমাদের ফার্স্ট এড বক্স। তো ফার্স্ট এড বক্স কি বুঝতে পারতেছো যে যদি ল্যাবে কোনো কোনো দুর্ঘটনা ঘটে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কি কিছু উপকরণ আমাদের লাগবে। এই উপকরণগুলো যে বক্সের মধ্যে থাকে তাকে কি বলা হয়? ফার্স্ট এড বক্স। যেমন কি কি থাকে? ধারক থাকে, চিকিৎসা যন্ত্রপাতি থাকে, ওষুধ থাকে, সেগুলো থাকে। এই কি থাকে? অ্যান্টিসেপ্টিক লিকুইড, অ্যান্টিসেপ্টিক মলম, ব্যথানাশক, শীতলকারক জেল, ওরসালাইন, অন্যান্যগুলো থাকে। এই দেখো লেখা আছে এখানে অ্যাসিড লাগলে 4% বা 5% কি সোডিয়াম বাইকার্বনেট, আর ক্ষার লাগলে 5% কি H3BO3 দ্রবণ দিতে হবে। আর এখান থেকে তেমন ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট এগুলো লাগবে শেষ আমাদের থিওরি অংশটাও কি কমপ্লিট। এখন তোমাদের হচ্ছে বেসিক্যালি বাকি আছে সিকিউ এবং কি এমসিকিউ প্র্যাকটিস। তো কোত্থেকে করবো? এখন তোমাদের কাছে বইটই কিছু নাই, কোনো গাইডও কিছু নাই। তোমাদের বললাম তোমরা এমডি প্রোডাক্টস থেকে কি ফার্স্ট পেপারের কনসেপ্ট বুকটা কালেক্ট করবা, প্লাস ওখানে এমডি প্রোডাক্টসে আরেকটা বই আছে সেটা তোমার কি মানে সকল সিকিউ এমসিকিউ জ্ঞানগুলো কেমন তখন একসাথে আছে। মোট তুমি দুইটা বই তোমাকে কি এমডি প্রোডাক্টস তুমি কি কালেক্ট করে নেবে, গিয়ে বললেই হবে, ঠিক আছে? অ্যারাউন্ড দুইটা বই মিলে 600 টাকা প্লাস লাগতে পারে। ওখানে বিগত বছরের সমস্ত সিকিউ আছে 25 সাল পর্যন্ত, সব এমসিকিউ, তারপর হচ্ছে তোমার সব জ্ঞানগুলো পুনর্ধবন সব আছে, আর কনসেপ্ট বুকে সব ডিটেলস সব কিছু আছে। তোমরা দুটো কালেক্ট করে নাও। ওকে ওটা আমাদের কমপ্লিট। কি বই পড়তে হবে না কি আমি তোমাকে যদি বলি বই তুমি কিনবা টেবিলে সাজায় রাখার জন্য, হ্যাঁ এখন মাঝে মাঝে বই দরকার পড়বে, সব সময় না, মাঝে মাঝে দরকার। ওই মাঝে মাঝে যদি দরকার পড়বে ওই জন্য তো বই নিতে হবে। এখন দেখো তুমি যদি বই নাও কিনো, আমি তোমাকে যে ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি ওগুলো পড়েও তুমি এ প্লাস পাবো, কোনো সমস্যা নেই। তারপরেও বই কিনে মানুষ হচ্ছে মনের সুখের জন্য, আচ্ছা বই কিনলাম না পড়াশোনা তো হবে, হ্যাঁ আগে বই দিয়ে হবে না বিগত বছরের বই দিয়ে হবে কিনা? উত্তর হচ্ছে অবশ্যই হবে, ঠিক আছে? তাহলে কিনো না, কোনো সমস্যা নেই। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো গুণগত রসায়ন।